একদম। চলো, গুড ইভিনিং। তারপর সবাই কেমন আছো? ভালো আছো তো? একদম গুড ইভিনিং। তো তোমাদের তো এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে, ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের। তো আজকে আমরা ইন্ডিয়ান পলিটি, ওকে, ইন্ডিয়ান পলিটির উপর কিছু কোশ্চেন আমরা দেখব, আলোচনা করব, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক নাকি? ওকে, কে কে আছো? আচ্ছা, কুমারেশ, আচ্ছা, দেবারতী, মৃগাঙ্ক, আচ্ছা, পূজা, রাহুল, আচ্ছা, রিমা, ওকে, ঠিক আছে, চলো। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। ওকে, বলছে রাজনৈতিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ঠিক আছে, অপশন এ প্লেটো, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি ম্যাকিয়াভেলি অ্যান্ড রুশো। ঠিক আছে, তাড়াতাড়ি করে অ্যান্সার করে নাও, এটা খুব ইজি কোশ্চেন তোমাদের কাছে আমি জানি। ওকে, হ্যাঁ, অ্যারিস্টটল। আচ্ছা, পূজা বলছে অ্যারিস্টটল, একদম। স্ক্রিন বড় করব? ঠিক আছে, তো এটাই তো ফুল স্ক্রিন বাবু। তোমরা কি কোশ্চেন দেখতে পাচ্ছ না? আচ্ছা, সবাই কি কোশ্চেন দেখতে পাচ্ছ? একদম ক্লিয়ার। কে বলছে তাহলে কোশ্চেন দেখতে পাচ্ছে না? সৌরভ, কোনো সমস্যা হচ্ছে বাবু? দেখো স্ক্রিন তো পুরো একদম ফুল স্ক্রিনই হয়ে আছে, দেখো, এই দেখো ফুল স্ক্রিন, তাই না? এখন দেখতে পাচ্ছ? ওকে, চলো ঠিক আছে, একদম। তাহলে অ্যান্সার করে নাও তাড়াতাড়ি সবাই। কি হবে অ্যান্সার? এটা সবাই জানি, এটা ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। ফটাফট ফটাফট অ্যান্সার দেখো, এটার অ্যান্সার অ্যারিস্টটল। ওকে, অ্যারিস্টটল অ্যান্সার। অ্যারিস্টটলকে বলা হয় রাজনৈতিক বিজ্ঞানের জনক, বলা হয় অ্যারিস্টটলকে। ওকে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। বলছে দ্য টার্ম সভারনিটি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই, বলছে সার্বভৌমত্ব এই শব্দটির প্রথম ব্যবহার কে করেন? ঠিক আছে, হবেস, লোকে, বডেন অ্যান্ড মন্তেস্কু। বলছে সার্বভৌমত্ব শব্দটি প্রথম, ঠিক আছে, প্রথম ব্যবহার কে করেন সার্বভৌমত্ব শব্দটির? কি হবে অ্যান্সার তাহলে? একদম রাইট অ্যান্সার, বডিন। বডিন তাহলে রাইট অ্যান্সার। ওকে, এটা খুব ইজি কোশ্চেন আমি জানি। চলো নেক্সট কোশ্চেন। বলছে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর বরোড ফ্রম হুইচ কান্ট্রি? ওকে, বলছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? আশা করি তোমরা সবাই পারবে। অপশন ইউএসএ, অপশন বি ইউকে, অপশন সি আয়ারল্যান্ড, অপশন সি কানাডা। আয়ারল্যান্ড। কে বলেছে আয়ারল্যান্ড? পূজা, একদম। রাহুল, কুমারেশ, কি কুমারেশ কি মনে হচ্ছে? আমরা পড়েছি তো নাকি? তাহলে অ্যান্সারগুলো করে দাও। কি হবে তাহলে? আয়ারল্যান্ড। ঠিক আছে, আমরা আয়ারল্যান্ড থেকে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির ধারণাটা নিয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে ইউএস এবং ইউকে এবং কানাডা আমরা এদের থেকেও অনেক কিছু নিয়েছি। আমি এখনই বলবো না, পরে আরও কোশ্চেন আছে, সেগুলো থেকে আস্তে আস্তে করে আমরা জানতে পারবো। ওকে, ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেন বলছে হু প্রিসাইড ওভার দ্য জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট। বলছে পার্লামেন্টের, হ্যাঁ বলো, হ্যাঁ বলছে সংসদের যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? অপশান এ প্রেসিডেন্ট, অপশান বি ভাইস প্রেসিডেন্ট, অপশান সি স্পিকার অফ দ্য লোকসভা অ্যান্ড প্রাইম মিনিস্টার। কি অ্যান্সার হবে বলো, কি অ্যান্সার হবে? কুমারেশ, আচ্ছা কে বললো? স্পিকার কে বললো? পূজা? হ্যাঁ তা কি হবে বলো অ্যান্সারটা? লোকসভার, আচ্ছা স্পিকার বক্তা, তাই তো? চলো ঠিক আছে, বলছো যে স্পিকার, ওকে তাহলে স্পিকার অফ দ্য লোকসভা অ্যান্সার। ওকে, তো আমি এই কোশ্চেনটাকে যদি একটু ঘুরিয়ে বলি যে এই যে যুগ্ম অধিবেশন, এটাতে স্পিকার থাকবে, স্পিকার অফ লোকসভা, ওকে, মানে তোমার সভাপতিত্ব করবেন। কিন্তু যদি আমি বলি যে এই যে তোমার হচ্ছে সিটিংটা, যুগ্ম তালিকাটা, এটা আহ্বান কে করে, কল্ড কে করে, ডাকে কে, তাহলে কি হবে অ্যান্সার? সেম 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 অপশন। এই যে যুগ্ম তালিকা মানে লোকসভা প্লাস রাজ্যসভা, ঠিক আছে, একটা সিটিংয়েই লোকসভা এবং রাজ্যসভার লোক এসে বসবে, ঠিক আছে। এবার তাদেরকে যে আহ্বান করা হচ্ছে যে হ্যাঁ এই যুগ্ম তোমার হচ্ছে জয়েন্ট সিটিংয়ের যে আহ্বান করা হবে, ঠিক আছে, কল্ড করা হবে, ডাকা হবে, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? একদম রাইট অ্যান্সার, প্রেসিডেন্ট। তখন কি হবে? প্রেসিডেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো গুড, চলো নেক্সট কোশ্চেন বলছে দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন। বলছে ভারতীয়, হ্যাঁ আরেকবার বলো। 26শে জানুয়ারি 1950। কে বললো? সৌরভ দাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অপশনগুলোকে দেখে নিই। বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গ্রহণ করা হয় কবে, ঠিক আছে, তাহলে বলছে 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949 অ্যান্ড 2nd অক্টোবর 1947। এবার বলো আনসারটা একটু ভেবে সৌরভ। 26। ওকে ওকে, ও ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ওকে তাহলে অ্যান্সার কি হবে? কুমারেশ, রাহুল বলো বাবা তোমরা। সি। ওকে, এটা খুব ইজি কোশ্চেন, এটা ভুল করার কোনো জায়গায় নেই। ওকে আচ্ছা, বললে হচ্ছে আরেকজন বললে 1950, তাই তো? 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি কি হয়েছে? অ্যাক্ট হয়েছে, ঠিক আছে, তবে থেকে চালু হয়েছে, গ্রহণ করা হয়েছিল কিন্তু 26শে নভেম্বর, ঠিক আছে, আমাদের সংবিধান। ওকে তাহলে অ্যান্সার কি হলো? 26শে নভেম্বর 1949। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া। বলছে ভারতের সংবিধান অনুযায়ী ভারতের রাষ্ট্রপ্রধানকে? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ, আচ্ছা চিফ জাস্টিস শুধু ইন্ডিয়া বা কিছু যাই হোক, ঠিক আছে, আর লোকসভা স্পিকার। কি হবে তাহলে? আচ্ছা পিএম কেন হবে না তাহলে? প্রেসিডেন্টই হবে, তাই না? দেখো আমাদের যত রকমের অ্যাক্টিভিটি সব কিন্তু পিএমই করেন, তাহলে কি বলছো পিএম হবে না প্রেসিডেন্ট হবে? প্রেসিডেন্ট লক করে দেবো? ঠিক আছে, প্রেসিডেন্ট হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এখানে বলছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী, ওকে, আমরা যদি সংবিধান অনুযায়ী দেখি তাহলে কিন্তু আমাদের প্রেসিডেন্ট হচ্ছে রাষ্ট্রপ্রধান। ক্লিয়ার? ওকে,
একটু ট্রিকি কোশ্চেন এরপরে আমরা পাবো আবার, এই কারণের জন্যই তোমাকে একটু ক্লুটা দিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমরা। দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই, বলছে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোত্থেকে নেওয়া হয়েছে? অপশন ইউএসএ, ইউকে, ইউএসএসআর, ফ্রান্স। ইউএসএ। রাহুল, কুমারেশ, আরও তো অনেকে আছে, রিমা। খুব ইজি করছেন বাবু, এটা সবাই তোমরা জানো, আমি জানি, ঠিক আছে। আচ্ছা ইউএসএ, ওকে, ইউএসএ থেকে আমরা ফান্ডামেন্টাল রাইট নিয়েছি, আমাদের মৌলিক অধিকারের যে কনসেপ্টটা আমরা সেটা নিয়েছি কোত্থেকে? ইউএসএ থেকে। চলো নেক্সট কোশ্চেন, বলছে ইন হুইচ আর্টিকেল ইজ দ্য এমার্জেন্সি প্রভিশন মেনশনড? ওকে, দেখো এইখানে না ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি প্রভিশনটা একটু অ্যাড করে দেবে, ঠিক আছে, শুধু ন্যাশনালটা। বলছে ইন হুইচ আর্টিকেল ইজ দ্য ন্যাশনাল এমার্জেন্সি প্রভিশন মেনশনড? বলছে আর্টিকেল 356, বলছে অপশন এ আর্টিকেল 352, 370, 356, 360। এবার বলো ভেবে, কে বললে? সৌরভ বললে 356? হ্যাঁ আরেকবার একটু হ্যাঁ হ্যাঁ বলো। 352। আর কেউ? সৌরভ বলেছে 356। আর কেউ কিছু বলবে? আচ্ছা 352 একদম ঠিক আছে, তাহলে 352 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা যদি দেখি আমাদের এমার্জেন্সি, ওকে, ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে 352, ওকে ক্লিয়ার। 370 আমরা সবাই জানি জম্মু কাশ্মীরের সম্বন্ধে ছিল। নেক্সট 356, 356 এ কি আছে? স্টেট ইমার্জেন্সি, একদম গুড। এবং আর্টিকেল নাম্বার 360 তে কি আছে? 360 বলো। একদম ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এবার যদি একটা কোশ্চেন কখনো আসে, ঠিক আছে, যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি আমাদের ইন্ডিয়াতে কতবার লাগু হয়েছে? ঠিক আছে, এটা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, এটা কতবার লাগু হয়েছে আমাদের ইন্ডিয়াতে? কুমারেশ? জিরো, একদম গুড। চলো গুড অ্যান্সার, জিরো। এখনো আমাদের ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এখনো লাগু হয়নি একবারও, ওকে ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন বলছে দ্য আইডিয়া অফ জুডিশিয়াল রিভিউ কেম ফ্রম, বিচার ব্যবস্থার পর্যালোচনা, ঠিক আছে, এই ধারণাটি কোত্থেকে নেওয়া হয়েছে? এই আইডিয়াটি আমরা কোত্থেকে নিয়েছি? ইউকে, ইউএসএ, ফ্রান্স না জার্মানি? ইউএসএ। কুমারেশ বলছে ইউএসএ নাকি? ও সৌরভ, সরি সৌরভ, ইউএসএ। আর কেউ? ইউএসএ, আচ্ছা নেক্সট। আর কেউ? আর কেউ কিছু বলবে না? একদম রাইট অ্যান্সার, ইউএসএ থেকে আমরা এই জুডিশিয়াল রিভিউর এই যে ধারণাটা সেটা নিয়েছি ইউএস থেকে, একদম ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বিকেম এ মেম্বার অফ রাজ্যসভা? বলছে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? তার মানে তোমরা রাজ্যসভার সদস্য হবে, মানে রাজ্যসভার ভোটে দাঁড়াবে, তার জন্য তোমাদের নিম্নতম বয়স কত হতে হবে? অপশন 25, 21, 30, 35। হ্যাঁ কি হবে বলো? 25, 21, 30, 35। কি বলেছে?
রাজ্যসভার মেম্বার হতে গেলে? একদম ভেবে বলো। আর কেউ? হ্যাঁ 35। আর কেউ? থার্টি। ঠিক আছে, ঠিক আছে 30, রাজ্যসভার 30। এবার যদি আমি তোমাদের বলি যে বিধান পরিষদ, ঠিক আছে, বিধান পরিষদের মেম্বার হতে গেলে কত বয়স লাগে? বিধান পরিষদ, নট বিধানসভা, বিধান পরিষদ বলেছি। বিধান পরিষদেরও 30। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে স্যার বিধানসভা, বিধানসভাটা পরে আসছি, নেক্সট কোশ্চেন আমরা পাবো। ক্লিয়ার? চলো, বলছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির, খসড়া কমিটির তোমার হচ্ছে কি বলছে, খসড়া কমিটির খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি বি এন রাও, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি জওহরলাল নেহেরু। এটা কারুরই ভুল হওয়ার কোনো কোশ্চেন নেই, একদম। এটা এটা সবাইকে করতে হবে, এখানে কোনো এক্সকিউজ নেই, সবাইকে করতে হবে। হ্যাঁ ডক্টর বি আর আম্বেদকর, সবার কি একই মত ডক্টর বি আর আম্বেদকর? না আর কেউ কোনো অন্য অ্যান্সার করতে পারবে? চলো ডক্টর বি আর আম্বেদকর, এটা সবারই করা উচিত ছিল। আচ্ছা আমি যদি বলি যে এই ড্রাফটিং কমিটিটা সেট আপ কবে হয়েছিল, মনে আছে কারুর? 29 আগস্ট 1947। ওকে, 1947-এ ড্রাফটিং কমিটিটা সেট আপ হয়েছিল। এবার বলো তাহলে, যদি আমি কোশ্চেন করি যে কজন মেম্বার ছিল? 7 জন মেম্বার ছিল, তাই? কজন মেম্বার ছিল? 7 জন। আচ্ছা হ্যাঁ 7 জন, একটু এক্সেপশনাল কোশ্চেন, একটা মুসলিম মেম্বার ছিল এর মধ্যে, সেই ভদ্রলোকের নাম কি ছিল? একদম গুড, গুড অ্যান্সার, ঠিক আছে। মোহাম্মদ শাহাদুল্লাহ, সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লাহ। ওকে, ক্লিয়ার? চলো, আশা করি কারোর ভুল হওয়ার কোনো কথা নেই। চলো নেক্সট কোশ্চেন, বলছে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর মেনশনড ইন দ্য কনস্টিটিউশন? ফান্ডামেন্টাল ডিউটিসে আমাদের কতগুলো মৌলিক কর্তব্য আছে? নাম্বার এ 10, নাম্বার 11-12, নাম্বার সি 9, নাম্বার ডি 12। কতগুলো আমাদের মৌলিক কর্তব্য আছে, ফান্ডামেন্টাল ডিউটিস আছে? কতগুলি আছে? হ্যাঁ 11। আচ্ছা 11 রাইট অ্যান্সার, 11 একদম, এখানে কোনো কনফিউশন নেই। আচ্ছা 11 রাইট অ্যান্সার। আচ্ছা আমি বলছি, যখন আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসটা ইনক্লুশন করা হয় আমাদের কনস্টিটিউশনের মধ্যে, ঠিক আছে, তখন ফান্ডামেন্টাল ডিউটিস কটা ছিল একটু ভেবে? হ্যাঁ কটা ছিল তখন? 10, একদম 10টা ছিল, ঠিক আছে। এবার যদি বলি ফান্ডামেন্টাল ডিউটিসটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কবে অ্যাড করা হয়? ফান্ডামেন্টাল ডিউটিস কবে অ্যাড করা হয়?
একদম একদম 42 সিএএ, ওকে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এটাকে অ্যাড করা হয়। ওকে ক্লিয়ার। এবার যদি আমি বলি যে ফান্ডামেন্টাল ডিউটিসের পার্ট কত, তাহলে কত নম্বর পার্ট ইনক্লুড করা হয়েছে এটাকে? 4A, একদম গুড, 4A তে অ্যাড করা হয়েছে। ওকে ক্লিয়ার। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন কন্টেইন দ্য ফান্ডামেন্টাল রাইট। বলছে সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5? হ্যাঁ পার্ট 3rd। আচ্ছা তাহলে পার্ট 3 রাইট অ্যান্সার। ওকে তাহলে পার্ট 2 তে কি আছে আমাদের? পার্ট 2 তে কি আছে? সিটিজেনশিপ একদম। পার্ট 4 এ ডিপিএসপি, গুড। পার্ট 5 এ হ্যাঁ ইউনিয়ন, একদম গুড। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট। বলছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? ফটাফট অ্যান্সার করে দাও। বলছে সুচেতা কৃপালিনী। অ্যান্সার সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, বিজয় লক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপালিনী। হ্যাঁ সরোজিনী নাইডু। কে বললো সরোজিনী নাইডু? আরেকবার বলো কে বললো সরোজিনী নাইডু? পূজা, আচ্ছা আচ্ছা একদম একদম ঠিক আছে। আচ্ছা তা এটা অ্যান্সার সরোজিনী নাইডু, ঠিক আছে। তো এবার আমি যদি বলি যে সরোজিনী নাইডু কোন রাজ্যের গভর্নর ছিলেন, মানে যখন ফার্স্ট নিয়োগ করা হয় তাকে, তাহলে কোন রাজ্যের জন্য করা হয়? এটা ইউপি, একদম গুড, কারেক্ট অ্যান্সার। দুটোই ঠিক, ইউপি আর উত্তরপ্রদেশ দুটোই ঠিক, ঠিক আছে। চলো তোমরা ভালোই পড়াশোনা করছো বুঝতে পারছি, ভালো লাগছে বেশ। ওকে চলো তাহলে কি বলেছে নেক্সট কোশ্চেন আমরা দেখি। বলছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ঠিক আছে আমরা ফান্ডামেন্টাল রাইট খুব সুন্দর করে পড়েছি আশা করি। এটার অ্যান্সার সবাই দেবে। আর্টিকেল 17, আর্টিকেল 14, 17, 19, 21 কি হবে অ্যান্সার বলো? আর্টিকেল 17, আর্টিকেল 17 রাইট অ্যান্সার। ওকে তাহলে আর্টিকেল 14 কি বলছে? হ্যাঁ হ্যাঁ বলো আর্টিকেল 14 কি বলছে? রাইট টু ইকুয়ালিটি, ইকুয়াল প্রোটেকশন অফ ল আর ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলা হয়েছে আর্টিকেল 14 এ। ওকে আর্টিকেল 19 এ কি বলা হয়েছে? আর্টিকেল 19 এ কি বলা হয়েছে? একদম প্রোটেকশন অফ 6 রাইট। এবং আর্টিকেল 21 বলা হয়েছে কি বলেছে? পার্সোনাল লিবার্টির কথা বলা হয়েছে, ঠিক আছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 21 এ। ওকে ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। বলছে হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য লোকসভা? হোয়াট ইজ দ্য টার্ম অফ লোকসভা? লোকসভার মেয়াদ কত বছর? 4, 5, 6, 3? 5 বছর। আর কেউ? ফাইভ ইয়ার্স, একদম রাইট অ্যান্সার 5 ইয়ার্স। ওকে চলো এই খুব ইজি কোশ্চেনগুলো আমরা অনেক সময় পরীক্ষার হলে কিন্তু গুলিয়ে ফেলি,
ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বলছে দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিস্ট অফ, বলছে ভারতীয় সংসদ গঠিত হয়, অপশন এ প্রেসিডেন্ট প্লাস লোকসভা, প্রেসিডেন্ট প্লাস রাজ্যসভা, লোকসভা প্লাস রাজ্যসভা, প্রেসিডেন্ট লোকসভা প্লাস রাজ্যসভা। কি বলছে? প্রেসিডেন্ট প্লাস লোকসভা প্লাস রাজ্যসভা। আর কেউ কিছু বলবে? ডি রাইট অ্যান্সার। ওকে, আমাদের যখন আমরা বলবো পার্লামেন্ট, পার্লামেন্ট কনসিস্ট হয় এই তিনটে পার্ট নিয়ে, ঠিক আছে, প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা। তাহলে স্যার প্রেসিডেন্ট কেন? দেখো আমরা যখনই কোনো বিল পাস করব, সেটা লোকসভা বা রাজ্যসভা যেটাতেই ইন্ট্রোডিউস হোক, তো দুটো কক্ষেই যাবে। যদি আমি লোকসভায় বিল ইন্ট্রোডিউস করি, ঠিক আছে, তাহলে সেটা এখান থেকে পাস হয়ে গিয়ে রাজ্যসভাতে যাবে, রাজ্যসভাতে সেম প্রসেসে পাস করার পর সেটা কি করবে, তারপরে যাবে প্রেসিডেন্টের কাছে। বা ফার্স্টে যদি আমি রাজ্যসভায় ইন্ট্রোডিউস হয়, তাহলে লোকসভায়, দুটোতে পাস হওয়ার পরে তারপরে যাবে সেটা প্রেসিডেন্টের কাছে, এবং প্রেসিডেন্ট সেটাকে অ্যাসাইন দেবে, সম্মতি জানাবে, তারপরে সেটা অ্যাক্টে পরিণত হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। বলছে হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ অ্যান্টি ডিফেকশন ল, বলছে সংবিধানের কোন তপশিলে দলত্যাগ বিরোধী আইন আছে? 8 শিডিউল, 9 শিডিউল, 10 শিডিউল, 11 শিডিউল। শিডিউল শিডিউল 9 কে বললো? আচ্ছা, শিডিউল 10ই বা কে বললো? আচ্ছা বলো বলো, এবার বলো, একটু কনফিউশন করে দিচ্ছি আমি না, বলো। 8 শিডিউল, 9 শিডিউল, 10 শিডিউল, 11 শিডিউল, কোনটা হবে অ্যান্সার? অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন, 10 শিডিউল ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমি যদি বলি স্যার শিডিউল 8-এ কি আছে, তাহলে শিডিউল 8-এ, হ্যাঁ শিডিউল 8, ইয়েস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, তাহলে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে? স্যার 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। কতগুলো ছিল ইনিশিয়ালি? 14, 14, গুড। ওকে, 9 শিডিউলে কি আছে স্যার? 9 শিডিউল ল্যান্ড রিফর্ম, হ্যাঁ, অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম অ্যান্ড ল্যান্ড রিফর্ম। ওকে, ক্লিয়ার? তাহলে স্যার 11 শিডিউলে কি আছে? পঞ্চায়েত, গুড, একদম পঞ্চায়েতি রাজ। চলো নেক্সট কোশ্চেন। বলছে হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, বলছে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে নিয়োগ দেন কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট? হ্যাঁ, কে নিয়োগ দেন? বলছে প্রেসিডেন্ট বলছে, আর কেউ? প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কি মনে হচ্ছে কি অ্যান্সার হবে? প্রেসিডেন্ট, রাইট অ্যান্সার হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড, বলছে ভারতীয় সংবিধান কোন সালে গৃহীত হয়? 47, 48, 49, 50? গৃহীত হয় বলেছে, অ্যাডাপ্ট করা হয় কত সালে? 1949। আর কেউ? 1949, আর কেউ? কি বাবা, আর কেউ কিছু বলছো না তো? 1949। ওকে, তাহলে বলছে যে আমাদের কনস্টিটিউশন
অ্যাডাপ্টেশন হয়েছিল 1949-এ, অ্যান্ড 1949 রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। বলছে হাউ মেনি শিডিউল আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বলছে ভারতীয় সংবিধানের মোট কতগুলি তপশিলি আছে? 10, 12, 11, 9। টোটাল কটা শিডিউল আছে? টোটাল কটা শিডিউল আছে? 12 বললো। আর কেউ? চলো 12 রাইট অ্যান্সার। এবার যদি বলি স্যার আমাদের ইনিশিয়ালি কটা শিডিউল ছিল? 8টা, একদম ইনিশিয়ালি ছিল 8টা। ওকে, চলো নেক্সট। বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই। ভাইস প্রেসিডেন্ট কাদের দ্বারা ইলেক্টেড হন? ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? ওকে, বলছে পিপল অফ ইন্ডিয়া, মেম্বার অফ লোকসভা অনলি, মেম্বার অফ রাজ্যসভা অনলি, মেম্বার অফ লোকসভা, বোথ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, মেম্বার অফ বোথ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, না মেম্বার অফ রাজ্যসভা অনলি, না মেম্বার অফ লোকসভা অনলি, আর পিপল অফ ইন্ডিয়া। কি হবে অ্যান্সার? মেম্বার অফ, একদম মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। ঠিক আছে, এই দুটো কক্ষ থেকেই ভোট দিয়ে আমাদের ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয়। চলো নেক্সট। বলছে দ্য কনসেপ্ট অফ এ রিটেন কনস্টিটিউশন ওয়াজ বরোড ফ্রম দ্য ইন্ডিয়া। বলছে বরোড বাই ইন্ডিয়া ফ্রম। বলছে কোথা থেকে আমাদের এই সংবিধানের লিখিত যে লিখিত সংবিধানের যে ধারণাটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন এ ইউএসএ, অপশন বি ইউকে, অপশন সি ফ্রান্স, অপশন ডি কানাডা। বলে ভালো, জলদি জলদি। হ্যাঁ আরেকবার। ইউকে। ওকে, আর কেউ? বলো। ইউএসএ, ইউকে, ফ্রান্স, কানাডা। কোত্থেকে আমরা নিয়েছি? যে আমাদের এই লিখিত সংবিধান, যে আমাদের যে সংবিধানটা সুন্দর করে একটা কোডিফাই করে একটা এক জায়গায় সুন্দর করে লিখে সেটাকে তৈরি করার যে কনসেপ্ট আমরা কোত্থেকে নিয়েছি? এটা আমরা নিয়েছি ইউএস থেকে। ওকে, নট ইউকে। ইউকের যে কনস্টিটিউশন সেটাই আনরিটেন কনস্টিটিউশন। ওকে, ইউকেতে কোনো রিটেন কনস্টিটিউশন নেই। বুঝতে পারলাম? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর কন্টেস্টিং লোকসভা। বলছে লোকসভার জন্য, নির্বাচনের জন্য প্রতিনিধির বয়স কত হতে হবে? সর্বনিম্ন বয়স 21, 25, 30, 35। হ্যাঁ 25। আচ্ছা 25 বললো। আর কেউ? একদম একদম 25 রাইট আনসার। এবার যদি বলি আমি কি বিধানসভা, ঠিক আছে, তার মানে আমাদের রাজ্যের যে বিধানসভা, বিধানসভার এজ কত হতে হবে মেম্বারদের মিনিমাম? বিধানসভা তো একদম বিধানসভা 25। ওকে, ক্লিয়ার? চলো তাহলে এর আগে আমরা পড়লাম রাজ্যসভা এবং তোমার হচ্ছে বিধান পরিষদ। এবার তাহলে লোকসভা এবং বিধানসভা। চলো বলছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য
রাইট টু এডুকেশন। বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার ওকে সম্পর্কিত? আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 32। জলদি 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 জলদি, এটা তো সবারই অ্যান্সার করা উচিত, এটা সবারই অ্যান্সার করা উচিত। হ্যাঁ, বলছে আর্টিকেল 21A। আচ্ছা, এটার অ্যান্সার আর্টিকেল 21A, ঠিক আছে। তা 21A এটা কবে ইনক্লুড করা হয়েছিল আমাদের কনস্টিটিউশনে? হ্যাঁ, একদম 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 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। ওকে, বলছে হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিসলভ দ্য লোকসভা বিফোর ইটস টার্ম ইন্স। বলছে লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, স্পিকার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। লোকসভার টার্ম আমরা জানি 5 বছর, ঠিক আছে। তার আগে ভেঙে দেওয়ার পাওয়ার কার হাতে আছে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। হ্যাঁ, প্রেসিডেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। প্রেসিডেন্টের হাতেই একমাত্র ক্ষমতা আছে, ঠিক আছে, যে তোমার হচ্ছে টার্মের আগেই লোকসভাকে ভেঙে দিতে পারে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। বলছে ভারতের স্বাধীন ভারতের যে প্রথম আইন মন্ত্রী কে ছিল? অপশন সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি জওহরলাল নেহরু, আর সি রাজা গোপালাচারী। ডক্টর বি আর আম্বেদকর। আর কেউ? আর কেউ কিছু? ডক্টর বি আর আম্বেদকর, একদম ডক্টর বি আর আম্বেদকর রাইট অ্যান্সার। ডক্টর বি আর আম্বেদকর ছিল তখন আইনমন্ত্রী, ঠিক আছে। জওহরলাল নেহরু কে ছিল? একদম প্রধানমন্ত্রী। চলো নেক্সট। আর বল্লভভাই প্যাটেল কে ছিল? না, মানে তখনকার মন্ত্রী পরিষদের কে ছিল সেটা বললাম। হোম মিনিস্টার ছিল, হোম মিনিস্টার, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন তাহলে। হুইচ আর্টিকেল ডিল উইথ দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, ওকে, কত নম্বর আর্টিকেলে আছে? বলছে আর্টিকেল 52, আর্টিকেল 61, আর্টিকেল 74, আর্টিকেল 123। আর্টিকেল 61, একদম এটা সবার পড়া উচিত, এটা খুব ইজি কোশ্চেন। ওকে, তাহলে আর্টিকেল 52 তে কি আছে? 52 তে আছে যে আমাদের ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। ওকে, আর্টিকেল 74 এ কি আছে? একটা মন্ত্রিসভা থাকবে প্রেসিডেন্টকে অ্যাসিস্ট করার জন্য। আর্টিকেল 123 তে কি আছে? অর্ডিন্যান্স। ওকে, হ্যাঁ, অর্ডিন্যান্স পাওয়ার অফ প্রেসিডেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট। বলছে দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ বেসড অন দ্য রেকমেন্ডেশন অফ। বলছে আমাদের যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা আছে না, ঠিক আছে, এটার রেকমেন্ডেশন কোন কমিশনের দ্বারাই হয়েছিল? বলছে সরকারিয়া কমিশন,
সরকারিয়া কমিশন, ওকে। তারপর বলছে বলবন্ত রায় মেহতা কমিশন, তারপর বলছে মন্ডল কমিশন এবং কোঠারিয়া কমিশন। ফটাফট বলে দেন স্যার, এটা কোন কমিশনের দ্বারা হয়েছিল? এটা বললো বলবন্ত রায় মেহতা কমিশন। আর কেউ? বলবন্ত রায় মেহতা কমিশন। আর কেউ? একদম বলবন্ত রায় মেহতা কমিশন রাইট অ্যান্সার, ওকে। এটা হয়েছিল 1957-এ, ঠিক আছে। এই বলবন্ত রায় মেহতা কমিশন ফার্স্ট বলেছিল যে আমাদের ইন্ডিয়াতে পঞ্চায়েত রাজ সিস্টেম করার জন্য, এবং 3 টায়ারের যে পঞ্চায়েত রাজ সিস্টেমের যে সিস্টেমটা ছিল সেইটার ধারণা দিয়েছিল বলবন্ত রায় মেহতা, ওকে, ঠিক আছে। এই কমিশনের রেকমেন্ডেশনেই কিন্তু ফার্স্ট ডিস্ট্রিক্ট নাগৌর ডিস্ট্রিক্ট, রাজস্থানের নাগওয়ার ডিস্ট্রিক্টে ফার্স্ট কিন্তু আমাদের পঞ্চায়েত রাজ সিস্টেম চালু হয়েছিল, ঠিক আছে। পিআর পঞ্চায়েতি রাজ সিস্টেম ফার্স্ট চালু হয়েছিল নাগওয়ার ডিস্ট্রিক্টে, রাজস্থানের, ওকে, ক্লিয়ার। চলো নেক্সট। বলছে হু অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ অফিস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, লোকসভার স্পিকার, স্পিকার অফ লোকসভা, কে করান? ফার্স্ট বলছে ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার না স্পিকার? একদম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ দ্য রাইট আনসার। তাহলে যদি বলি প্রাইম মিনিস্টারকে কে শপথ বাক্য পাঠ করান? প্রেসিডেন্ট। যদি বলি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কে শপথ বাক্য পাঠ করান? একদম। চলো গুড। বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য লোকসভা? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা? ঠিক আছে, কে বলছে এটা? সৌরভ। আচ্ছা বলো। 500, 545, 500, এটা আমি 50 করেছি, হ্যাঁ, নট 52, ঠিক আছে। আর 560 কি হবে অ্যান্সার? হ্যাঁ আচ্ছা দেখো অ্যান্সার হবে 550। আমাদের বলেছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, বলেছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, ঠিক আছে। ম্যাক্সিমাম স্ট্রেংথ কিন্তু 550, ওকে, 550 ম্যাক্সিমাম স্ট্রেংথ, ওকে। এবার যদি বলি এখন কত আছে? 543, একদম 543। এবার দেখো এই যে 552, দেখো আগে কিন্তু স্ট্রেংথ 552ই ছিল, ওকে, 552 ছিল, সেটা আমি কি করলাম যে 550 বললাম। কেন বললাম? অ্যাকচুয়ালি কি হয় তোমরা সবাই জানো যে লোকসভায় দুটো নমিনেটেড সিট ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য, তাই না? অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য দুটো নমিনেটেড সিট ছিল, সেটাকে নমিনেট করতো প্রেসিডেন্ট, নমিনেট করতো, ওকে। সেটাকে কি করা হয়েছে 104, ঠিক আছে, CAA 2090,
এই অ্যামেন্ডমেন্টের দ্বারায়, ঠিক আছে, যেই যে তোমার হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে দুটো সিট বরাদ্দ ছিল, ঠিক আছে, যেটা নমিনেট করতো প্রেসিডেন্ট, সেটাকে কাটেল করে দেওয়া হয়েছে। ওকে, কারণ আমাদের এখন মনে হচ্ছে যে আমাদের ভারতে আর যে অ্যাংলো ইন্ডিয়ানদের যে কনসেপ্টটা ছিল তার কোনো আর জায়গা নেই। এটা কেন হয়েছিল অ্যাকচুয়ালি, যখন আমাদের বল। হ্যাঁ, আমি 550 করলাম, ওটা প্রিন্টিং মিস্টেক, তার জন্য তো আমি প্রথমে 550 করেছি রে বাবা, আমি বললাম তো। ঠিক আছে, বলো, কোনো কনফিউশন? হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এবার আমি ওই কনফিউশনটা দূর করছি তোমাদের, ওই জন্যই বলছি যে প্রিন্টিং মিস্টেক হয়েছিল। এবার কি বললাম আমি, যে আগে কিন্তু আমাদের 552 ছিল, কিন্তু এটা কি করা হলো, এই যে 104 104তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের দ্বারায় যে ওই যে দুটো সিট বেশি ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের, যেটা তোমার হচ্ছে প্রেসিডেন্ট নমিনেট করতো, সেই দুটো সিটকে কাটেল করে দেওয়া হয়। ঠিক আছে, ক্যান্সেল করে দেওয়া হয়, যে না আমাদের আর ওই দুটো সিটের আর প্রয়োজন নেই। ঠিক আছে, যে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কেন এটা কেন করা হয়েছিল, যখন আমাদের ভারতে যখন ইংরেজরা ছিল, ঠিক আছে, তখন যদি কোনো ইংরেজ কোনো ইন্ডিয়ানকে বিবাহ করে, মানে ধরো কোনো যদি ছেলে একটা মেয়েকে বিবাহ করে, বা কোনো একটা মেয়ে বা ছেলেকে বিবাহ করে, বা তাদের যে সন্তান সন্ততি হবে, ঠিক আছে, তাদের যে চাইল্ড হবে, তাদেরকে বলা হতো অ্যাংলো ইন্ডিয়ান। এবার এই কনসেপ্টটা এই জন্য আনা হয়েছিল যে তখন অনেক অ্যাংলো ইন্ডিয়ান ছিল, এবার তাদের যদি কোনো সমস্যা হয়, তাদের যদি কোনো ক্রাইটেরিয়া থাকে, তখন তারা তাদের হয়ে এই যে অ্যাংলো ইন্ডিয়ানদের যে দুইজন মেম্বার থাকবে, তারা পার্লামেন্টে গিয়ে তাদের হয়ে সওয়াল জবাল করবে, বা যা প্রয়োজন হবে সেই অনুযায়ী কথা বলবে। কিন্তু এখন আর আমাদের অ্যাংলো ইন্ডিয়ানদের এই কনসেপ্টটা এখন আর প্রয়োজন নেই, তার জন্যই এই দুটোকে কাটেল করে দেওয়া হয়েছে। তার জন্যই বলছি যে এখন 550, ঠিক আছে, এবং আগে প্রেজেন্টলি তোমার 545 ছিল, ঠিক আছে, কিন্তু ওই দুটো সিট যেহেতু কাটেল হয়ে গেছে, তার জন্য 43 হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারলাম? চলো, তাহলে আমি যদি মুদ্রা কথা বলি, যে এখন ম্যাক্সিমাম স্ট্রেংথ 550। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? এটা খুব ইজি কোশ্চেন, আমি জানি, এটা সবাই তোমরা অ্যান্সার করবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাধাকৃষ্ণন, বি আর আম্বেদকর, জওয়াহরলাল নেহরু। ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? একদম রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে, হাউ মেনি মেম্বার আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু রাজ্যসভা? বলছে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন? 10, 12, 14, 15? হ্যাঁ, 10, 12, 14, 15? কি হবে স্যার? একদম 12, ঠিক আছে, 12 জনকে মনোনীত করেন আমাদের রাষ্ট্রপতি। চলো নেক্সট। বলছে, দ্য টার্ম রিপাবলিক ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মিনস? বলছে ভারতীয় সংবিধানের গণতন্ত্র শব্দটির অর্থ কি? আশা করি এটা সবাই পারবে তোমরা, আমরা পড়েছি সবাই। অপশন এ, রুল বাই দ্য মেজরিটি। অপশন বি, হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড। অপশন সি, রিলিজিয়াস ফ্রিডম। অপশন ডি, রুল বাই দ্য কিং। বলছে মেজরিটি পার্টি যখন রুল করে তাকেই বলছে রিপাবলিক, না বলছে যে আমাদের ভারতের যে তোমার হচ্ছে হায়ার কি, মানে সবচেয়ে হায়ার পোস্ট যে, সেই পোস্ট হচ্ছে ইলেক্টেড পোস্ট। ঠিক আছে, নাম্বার সিতে বলছে যে রিলিজিয়াস ফ্রিডমের কথা বলা হচ্ছে, ধর্মীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, না রুল বাই দ্য কিং, মানে কোনো রাজা যখন শাসন করবে তাকেই বলা হচ্ছে রিপাবলিক। কি হবে অ্যান্সার? একদম বি ইজ দ্য রাইট অ্যান্সার, তার মানে হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড। ওকে,
তার মানে হেড অফ দ্য ইলেক্টেড কে, হেড অফ দ্য স্টেট কে আমাদের, তাহলে একটু আগে একটা কোশ্চেনে পড়েছি আমরা, কে তাহলে? ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত, মানে নির্বাচনের মাধ্যমে সে আসবে, মানে ভোটের মাধ্যমে। উচ্চ পদস্থ না, এখানে বলছে যে ভারতীয় সংবিধান রিপাবলিকের অর্থটা কি, এখানে বলছে যে হেড অফ দ্য স্টেট। স্টেট, স্টেট মানে এখানে তুমি রাজ্য না, স্টেট মানে এখানে আমাদের ইন্ডিয়াকে বোঝাচ্ছে, দেশকে বোঝাচ্ছে, বুঝতে পারলাম? তাহলে আমাদের ইন্ডিয়ার হেড কে আছে তাহলে এখন? একটু আগে আমরা কোশ্চেনে পড়েছিলাম প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট আমাদের স্টেটের হেড। স্টেট মানে এখানে তুমি রাজ্য না, স্টেট মানে এখানে আমাদের ইন্ডিয়াকে বোঝাচ্ছে। তাহলে ইন্ডিয়ার হেড কে? প্রেসিডেন্ট। এর প্রেসিডেন্ট কি নমিনেটেড না ইলেক্টেড? প্রেসিডেন্ট ইলেক্টেড, হ্যাঁ ইলেক্ট হয়ে, একদম ইলেক্টেড হয়ে আসেন। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? আমরা প্রিয়াম্বেলে এটা খুব সুন্দর করে পড়েছি। ওকে, সবার অ্যান্সার করা উচিত ছিল। যাই হোক, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চলো, বলছে হু ক্যান রিমুভ দ্য ভাইস প্রেসিডেন্ট ফ্রম অফিস। বলছে যে ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেন কে? অপশন এ সুপ্রিম কোর্ট, অপশন বি প্রেসিডেন্ট, অপশন সি পার্লামেন্ট, অপশন ডি প্রাইম মিনিস্টার। फटाफट फटाफट आंसर करो। বলছে সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট। আর কেউ? আর কেউ? চলো, অ্যান্সার হচ্ছে পার্লামেন্ট, নট প্রেসিডেন্ট। ওকে, তার মানে কি বলছে, যদি রিমুভ করতে হয় ভাইস প্রেসিডেন্টকে তখন সেটা পার্লামেন্টই করবে। তাহলে পার্লামেন্ট কি করে করবে? যদি ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করতে হয়, ওকে, কি করতে হবে? ফার্স্ট রাজ্যসভায় রেজুলেশন পাস করাতে হবে ফার্স্ট। ওকে, ফার্স্ট তোমাকে কি করতে হবে? যে রাজ্যসভায় রেজুলেশন পাস করাতে হবে। স্যার রাজ্যসভায় কেন? আচ্ছা, আমাদের ভাইস প্রেসিডেন্ট কি বলো তো? রাজ্যসভার কে? ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, তাহলে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। তার কারণেই যে ভাইস প্রেসিডেন্টকে যদি অপসারণ করতে হয় তাহলে ফার্স্টে রাজ্যসভায় আগে রেজুলেশন পাস করতে হবে। এটা কোশ্চেনে হয়, অনেক সময় কোশ্চেন দেয় যে ভাইস প্রেসিডেন্টকে অপসারণ করতে গেলে যে রেজুলেশন পাস করাতে হবে সেটা কি রাজ্যসভায় না লোকসভাতে পাস করাতে হবে, কোনটায়? ফার্স্ট প্রথমে কিন্তু তোমাকে রাজ্যসভায় রেজুলেশন পাস করাতে হবে। ওকে, তার মানে কোনো একজন ভাইস প্রেসিডেন্ট আছে, তাকে অপসারণ করাতে গেলে আগে আমরা রাজ্যসভায় রেজুলেশন জমা দেবো। ওকে, ক্লিয়ার? এবার এই যে রেজুলেশন জমা দিলাম না, এটাকে ইফেক্টিভ মেজরিটিতে পাস করাতে হবে রাজ্যসভা থেকে। ইফেক্টিভ মেজরিটিটা কি? ইফেক্টিভ মেজরিটি হচ্ছে টোটাল স্ট্রেংথ থেকে তোমার হচ্ছে যতগুলো, ধরো টোটাল স্ট্রেংথ কত আছে? 245। ওকে, এর মধ্যে থেকে কিছু সিট ফাঁকা আছে, তাহলে টোটাল স্ট্রেংথ আছে 245 এবং কিছু সিট ফাঁকা আছে মানে এখনো সেগুলোতে কোনো মেম্বার নেই। ওকে, তাহলে দেখা গেল এখানে 10, আমি ধরে নিলাম 10। তো এই 10 সিট এটা থেকে মাইনাস হবে, তার মানে কত হচ্ছে? 235। ওকে, 235, তাহলে এই 235কে ডিভাইডেড করে +1 করতে হবে। ঠিক আছে, ওই ততগুলো লোক যদি ভোট দিয়ে পাস করে তাহলেই রেজুলেশনটা পাস হবে। ক্লিয়ার? কি বললাম? আরেকবার বলবো। ইফেক্টিভ মেজরিটি বলছে যে যে টোটাল স্ট্রেংথ থাকবে রাজ্যসভার এবং ভ্যাকান্ট যে সিটটা থাকবে, ঠিক আছে? ওকে, ভ্যাকান্ট মানে খালি, সেই খালি সিটগুলোকে আগে আমি মাইনাস করে দেবো। ওকে, তার মানে আমি ভাবলাম যে আমার রাজ্যসভার টোটাল সিট আছে 245,
ভ্যাকান্ট আছে 10টা, সেই 10টাকে মাইনাস করব, ঠিক আছে? 10টাকে মাইনাস করার পর তাহলে কতজন আছে? 235 লোক। এবার এর মধ্যে 50% প্লাস 1, তার মানে তোমার হচ্ছে, তুমি মোটা করে যদি আমি ধরি, এদিকে 100 আর ওদিকে তোমার হচ্ছে 17 দুগুণ 34 মানে 18, তার মানে 118 জন যদি ভোট করে, ঠিক আছে, এই রেজুলেশনের পক্ষে, যে হ্যাঁ আমরা চাইছি যে আমরা ভাইস প্রেসিডেন্টকে অপসারণ করতে চাইছি, তখন এই ইফেক্টিভ মেজরিটিটা পাস হবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ, এবার যদি রাজ্যসভায় পাস হওয়ার পরে তারপরে সেটা যাবে লোকসভাতে। ওকে, এবার লোকসভাতে সিম্পল মেজরিটিতে পাস করাতে হবে। সিম্পল মেজরিটি মানে প্রেজেন্ট অ্যান্ড ভোটিংয়ের 50% প্লাস 1, মানে যেদিন ভোট হবে সেদিন যত যারা প্রেজেন্ট আছে তার মধ্যে 50% প্লাস 1 যদি ভোট দিয়ে দেয়, তাহলে আমাদের কি ভাইস প্রেসিডেন্ট তোমার হচ্ছে অপসারণ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? একদম ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? পার্লামেন্ট। চলো নেক্সট কোশ্চেন। বলছে দ্য থার্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড টু, বলছে 73তম সংবিধান সংশোধনটি নিচে কিসের সঙ্গে সম্পর্কিত? ইলেকশন কমিশনার, আরবান লোকাল বডিজ, পঞ্চায়েতি রাজ না ফান্ডামেন্টাল ডিউটিস? কোনটা? হ্যাঁ কি বলছে? একদম পঞ্চায়েতি রাজ, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, ক্লিয়ার? এখানে ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। চলো নেক্সট কোশ্চেন। কিন্তু তবুও কিন্তু আমরা এই খুব ইজি কোশ্চেনগুলো কিন্তু আমরা পরীক্ষার হলে ভুল করি। ওকে, নেক্সট চলো। দ্য ফাইনাল ইন্টারপ্রেটার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বলছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ফাইনাল ইন্টারপ্রেটার কে? বলছে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাতা কে? তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি পার্লামেন্ট, অপশন সি প্রাইম মিনিস্টার, অপশন ডি সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্ট, তাই তো? একদম সুপ্রিম কোর্ট, রাইট অ্যান্সার সুপ্রিম কোর্ট। তার মানে আমাদের যদি কখনো কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়, ঠিক আছে, কনস্টিটিউশনের, সেই ব্যাখ্যা কে দেবে? সুপ্রিম কোর্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে হুইচ ফান্ডামেন্টাল রাইট ইজ গ্যারান্টেড টু অনলি ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড নট ফরেনার্স? নট ফরেনার্স, ঠিক আছে। আচ্ছা, এই অপশন বিটা না, রাইট টু ফ্রিডম না করে প্রোটেকশন অফ 6 রাইট, ঠিক আছে, রাইট টু ফ্রিডম না, প্রোটেকশন অফ 6 রাইট। ওকে, ক্লিয়ার? এবার বলো, রাইট টু ইকুয়ালিটি, প্রোটেকশন অফ 6 রাইট, আর রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। জলদি, আমরা অনেকগুলো কোশ্চেন করব। হ্যাঁ বলো বলো, কে বললে? রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কি আছে? আর্টিকেল কত কত থেকে কত? রাইট টু ইকুয়ালিটি 14 থেকে রাইট টু ইকুয়ালিটি অ্যাকচুয়ালি তোমার 14, ঠিক আছে, মানে সাম্যের অধিকার যেটা বলছি আমি। ওকে, ক্লিয়ার? এবার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস 32, একদম। আর রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন কত? 23, 24। ওকে, ক্লিয়ার? এবার বলো অ্যান্সার। আর প্রোটেকশন অফ 6 রাইট, এটা সবাই জানো, 19 নম্বর আর্টিকেল। এবার অ্যান্সার বলো। অ্যান্সার হচ্ছে প্রোটেকশন অফ 6 রাইট। আমি তোমাদের সুন্দর করে পড়িয়েছিলাম, ঠিক আছে, যে কোন কোন রাইটগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলো
কোনগুলো ফরেনারদের জন্য এবং কোনগুলো আমাদের সব সিটিজেন্সদের জন্য। ওকে, আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে 15, 16, 19, 29, 30, 15, 16, 19, 29, 30 এই যতগুলো আর্টিকেল আছে এগুলো অনলি ফর ইন্ডিয়ান সিটিজেন্সদের জন্য। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যান্সার কী হবে? প্রোটেকশন অফ 6 রাইট, বি। বুঝতে পেরেছো সবাই? নেক্সট কোশ্চেন বলছে দ্য গভর্নর অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, এটা সবাই পারবে। একটি রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কে? চিফ মিনিস্টার। আর কেউ? বলছে প্রেসিডেন্ট। আর কেউ? প্রাইম মিনিস্টার আছে, হোম মিনিস্টারও আছে। আচ্ছা, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে দ্য গভর্নর অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, আমাদের যে স্টেটের যে গভর্নর থাকে তাকে কিন্তু অ্যাপয়েন্ট কে করে? রাষ্ট্রপতি। ঠিক আছে, রেকমেন্ডেশন বাই, রেকমেন্ডেশন বাই কারা রেকমেন্ডেশন করে? হ্যাঁ বলো। ক্যাবিনেট মিনিস্টার বা পিএম বলতে পারো। ঠিক আছে, তারা রেকমেন্ড করে দেয় এবং তাকে অ্যাপয়েন্ট করে ডাইরেক্ট প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার? চলো তাহলে অ্যান্সার কি হলো? প্রেসিডেন্ট। কোশ্চেন 40 বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স অন, ওকে, তার মানে ভারতের সংবিধান কার্যকর হয় কবে? বলছে 26শে জানুয়ারি 1949, 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, কোনটা কি হবে অ্যান্সার? জলদি বলো। 26শে জানুয়ারি 26 জানুয়ারি 1960, তাই তো? 1950 একদম, এটাই অ্যান্সার। আর তাহলে আমি যদি বলি, এর আগে আমরা আরেকটা কোশ্চেন পেয়েছিলাম, আমরা এটা করেছি সবাই, যে অ্যাডপ্ট কবে করা হয়, ঠিক আছে তাই না? তো দেখো এই দুটোর মধ্যে অনেকটা গ্যাপ কিন্তু, তাই না? দেখো আমরা অনেক খুব কষ্ট, আমরা মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়েছি, আমরা কত কষ্ট করে আমাদের কনস্টিটিউশনটা পেয়েছিলাম। তো আমি বলছি যদি আমরা 26শে নভেম্বরই আমরা যখন কনস্টিটিউশনটাকে রেডি করে নিয়েছি, অ্যাডপ্ট করে নিয়েছি, তাহলে সেদিন আমরা কেন তোমার হচ্ছে ফোর্স করলাম না? তাহলে কেন এতটা লেট করলাম? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 3 মান্থ বলতে পারো। তাহলে কেন আমরা এটাকে ওয়েট করলাম? ওয়াই, রিজনটা কেন যে এই ডেটটাকেই কেন চুজ করা হলো ফোর্স করার জন্য? জানি কেউ? আচ্ছা 1930-এ, ঠিক আছে, 26শে জানুয়ারি রাভি, হ্যাঁ বলো। একদম একদম একদম, হ্যাঁ আমি ওটাই লিখেছি। দেখো 1930-এ, ঠিক আছে, প্রথম আমাদের পূর্ণ স্বাধীনতার, ঠিক আছে, সেলিব্রেশন করা হয়েছিল লাহোরের রাভি নদীর তীরে। ঠিক আছে, রাভি নদীর তীরে, ঠিক আছে, আমাদের গৈরিক পতাকা তোলা হয়েছিল। ঠিক আছে, এবং সেই দিনটা থেকেই আমাদের কি করা হয়েছিল? পূর্ণ স্বাধীনতা সেলিব্রেশন করা হয়েছিল, যে আমরা আজকে থেকে স্বাধীন। ঠিক আছে, সেটা আলাদা কথা, তখন আমাদেরকে দেওয়া হয়নি। কিন্তু এই দিনটাকে মনে করার জন্য, ঠিক আছে, এই 26শে জানুয়ারিটাকে মনে করার জন্যই পরের বছর তোমার হচ্ছে 26শে জানুয়ারি 1950-এ এটাকে অ্যাক্ট করা হয়, ওই দিনটাকে স্মরণ করার জন্য। ওকে, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, চলো
কি বলছে 41 দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ইন ইন্ডিয়া ওয়ার হেল্ড ইন, বলছে ফার্স্ট জেনারেল ইলেকশন তোমার কত সালে হয়েছিল? 1947 থেকে 48, 1949 থেকে 50, 51 থেকে 52 আর 50 থেকে 51, কোন সময় হয়েছিল ফার্স্ট জেনারেল ইলেকশন আমাদের ইন্ডিয়াতে আফটার ইন্ডিপেন্ডেন্স? 1951 to 52 একদম, এটা সি, এখানে আর কোনো কনফিউশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। 1951 থেকে 52 এই সময়টাই আমাদের ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল, মানে ভোট হয়েছিল। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, বলছে হুইচ বডি রেকমেন্ডস দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, বলছে স্টেট এবং সেন্টারের মধ্যে যে কর বন্টনের যে ব্যাপারটা সেটা সুপারিশ কে করে? ওকে, বলছে প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, ফাইন্যান্স কমিশন না ইলেকশন কমিশনার, কোনটা কে করে? হ্যাঁ, ফাইন্যান্স কমিশন। আর কেউ? আর কেউ কিছু বলবে? ফাইন্যান্স কমিশন, একদম রাইট অ্যান্সার, ফাইন্যান্স কমিশন। ওকে, তার মানে আমাদের রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে করের বন্টন করা হয়, যে কে কত পার্সেন্ট নেবে, ঠিক আছে, দাদা বেশি নেবে না ভাই বেশি নেবে, সেটা নিয়ে কে সুপারিশ করে? ফাইন্যান্স কমিশন। চলো নেক্সট কোশ্চেন, কি বলছে হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন লিস্ট দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বলছে সংবিধানের কোন তফসিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে? এর আগে আমরা ডিসকাশন করেছি, ঠিক আছে, বলে দাও ফটাফট অ্যান্সারটা। 7th, 8, 10, 11? হ্যাঁ, 8 শিডিউল বললো। আর কেউ? চলো 8 শিডিউল রাইট অ্যান্সার। এবার বলো তাহলে 7th শিডিউলে কি আছে? 7th শিডিউল 7th শিডিউলে আছে আমাদের লিস্ট আছে, লিস্ট। ওকে, একদম ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্ট, ঠিক আছে। তার মানে এই লিস্টগুলোর মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ আছে যে আমাদের স্টেটের কি কি পাওয়ার আছে, ইউনিয়নের কি কি পাওয়ার আছে, এবং তোমার হচ্ছে কনকারেন্ট মানে দুজনে একসঙ্গে কিছু কিছু পাওয়ার রুল করবে। ওকে, ক্লিয়ার? যেমন আমি ইউনিয়ন লিস্ট বলতে পারি, যদি পাওয়ার বলতে পারি, তাহলে রেল, ডাক পরিষেবা, আর্মি, এগুলো সব ইউনিয়নের মধ্যে পড়ছে। স্টেটের মধ্যে উত্তর বললাম তো বাবা, কি বললাম এটা? আচ্ছা, উত্তর তো আমি বলেছি 8 শিডিউল, ল্যাঙ্গুয়েজের কথা বলছি। এবার আমরা 7 শিডিউলের কথা বলছি যে 7 শিডিউলে কি আছে, বুঝতে পারলাম? অ্যান্সারটা অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে কনস্টিটিউশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে 8 শিডিউলে, ঠিক আছে। এর আগের কোর্সে আমি বলেছিলাম যে 8 শিডিউলে কটা ল্যাঙ্গুয়েজ আছে? 22 এখন আছে অফিসিয়ালি, আর যখন ইনিশিয়ালি কনস্টিটিউশন তৈরি হয় তখন ছিল 14টা। ওকে, ক্লিয়ার? এবার আমি বললাম যে 7 শিডিউলে কি আছে, বুঝতে পারলাম? তাহলে কি বললাম? লিস্ট আছে। ওকে, তাহলে ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্ট আছে। ক্লিয়ার? নেক্সট 10 শিডিউলে কি আছে তাহলে? 10 শিডিউলে কি আছে আমরা পড়েছি? অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্ড 11 শিডিউলে কি আছে? পড়েছি, আবার এর আগেও পড়েছি আমরা, পঞ্চায়েত। একদম, চলো বুঝতে পেরেছো তো বাবু? অ্যান্সার 8 শিডিউল। ক্লিয়ার? ওকে, বলছে হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য ফরমেশন অফ নিউ স্টেট, বলছে নতুন রাজ্য গঠনের জন্য কোন অনুচ্ছেদে বলা হয়েছে? বলা হয়েছে আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 4। আর্টিকেল 3। আচ্ছা, আর কেউ? আর কেউ?
আচ্ছা আর্টিকেল 2 বা গুড। আর কেউ কিছু বলবে? আচ্ছা তাহলে দেখে নিই আগে যে আমাদের কোন আর্টিকেলে কি বলেছে। আচ্ছা অ্যান্সার আগে বলে দিই, অ্যান্সার হচ্ছে আর্টিকেল 3, ঠিক আছে? আর্টিকেল 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার? এবার দেখো আর্টিকেল 1 কি বলেছে? হ্যাঁ, নেম অফ ইউনিয়ন টেরিটরি অ্যান্ড ইন্ডিয়া, মানে আমাদের ইন্ডিয়ায় আমাদের ভারতবর্ষের নাম এবং রাজ্য নাম এবং তার যে বাউন্ডারির কথা বলা হয়েছে, কোথা থেকে কোথায় কত কি বাউন্ডারি, সেটা আছে আমাদের আর্টিকেল 1-এ। ওকে ক্লিয়ার? তার মানে আমাদের ভারতের সম্বন্ধে বলা হয়েছে আর্টিকেল 1-এ। আর্টিকেল 2-তে কি বলা হয়েছে? আর্টিকেল 2-তে, হ্যাঁ আরেকবার বলো। না, আর্টিকেল 2-তে বলা হয়েছে যদি আমাদের ভারতের বাইরের কোনো ভূখণ্ডকে আমরা যদি অ্যাড করতে চাই, অ্যাকুয়ার করতে চাই বা অ্যাকুয়ার করি, সেটাই বলা হয়েছে আর্টিকেল 2-তে। ওকে, তার মানে আমাদের কি, আমাদের পাকিস্তান আছে, দুদিন পর আমরা পাকিস্তানকে নিয়ে নিলাম, লাহোর পর্যন্ত সব আমাদের, ঠিক আছে? তখন সেই ম্যাটারটা যাবে আর্টিকেল 2-এ। ওকে ক্লিয়ার? এবার আর্টিকেল 3 কি বলছে? আর্টিকেল 3 বলছে যে আমাদের ভারতের মধ্যে, তার মানে কি এটা দেখো এক্সটার্নাল হয়ে গেল কিন্তু, ঠিক আছে? এক্সটার্নাল ম্যাটার। ওকে, আর এটা হচ্ছে ইন্টারনাল ম্যাটার, ইন্টারনাল ম্যাটার। ওকে, এটা আর্টিকেল 3 বলছে যে আমাদের ভারতের মধ্যে যদি কোনো নতুন রাজ্য তৈরি করতে হয়, নতুন একটা রাজ্য, দেখা গেলো একটা রাজ্যকে ভেঙে একটা রাজ্য তৈরি করছি, ওকে, বা কোনো রাজ্যের একটু বাউন্ডারিটা চেঞ্জ করছি, বা কোনো রাজ্যের নাম চেঞ্জ করছি, এই যে যে চেঞ্জিংয়ের ব্যাপারগুলো আছে সেইটা বলছে, চলো আর্টিকেল 3 বলছে সেটা। ওকে, তাহলে এখানে কোশ্চেন কি বলেছে? বলছে হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য ফরমেশন অফ নিউ স্টেট। তার মানে নতুন স্টেট যদি ফরমেশন করি, তার মানে একটা রাজ্যকে ভেঙে যদি আমি আরেকটা রাজ্য তৈরি করি, তাই না, নতুন রাজ্য তৈরি করছি তখন, তাহলে সেটা কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল নাম্বার 3। ক্লিয়ার অ্যান্সার? তাহলে আর্টিকেল নাম্বার 3। তাহলে আর্টিকেল নাম্বার 4-এ কি বলেছে স্যার? আর্টিকেল নাম্বার 4 বলছে যখন আর্টিকেল নাম্বার 3 আর আর্টিকেল নাম্বার 2-তে চেঞ্জ করা হবে, ঠিক আছে, তাহলে আর্টিকেল নাম্বার 2 কীভাবে চেঞ্জ হবে? যদি আমাদের পাকিস্তান যদি আমাদের দেশে ইনক্লুড করা হয়, তাহলে আর্টিকেল নাম্বার 2-তে চেঞ্জ করে সেটাতে লিখতে হবে নতুন করে আবার। বা যদি আমাদের ভেতরে, রাজ্যের ভেতরে যদি কোনো চেঞ্জ করা হয়, কোনো রাজ্যের নাম চেঞ্জ করা হয়, কোনো বাউন্ডারি চেঞ্জ করা হয়, তাহলে 3 নম্বর আর্টিকেল চেঞ্জ হবে, তার মানে সেখানে আবার নতুন করে লিখতে হবে। তো আর্টিকেল নাম্বার 4 বলছে যখন আর্টিকেল নাম্বার 2 এবং আর্টিকেল নাম্বার 3-তে যখন যদি কোনো চেঞ্জ হয়, তাহলে অটোমেটিক তোমার শিডিউল 1 এবং হচ্ছে শিডিউল 4 এই দুটোতেও চেঞ্জ করতে হবে। কেন স্যার এই দুটোতে কেন চেঞ্জ করব? দেখো শিডিউল 4-এ কি আছে? ইউনিয়ন অ্যান্ড টেরিটরি আছে, তার মানে আমাদের ভারতের যা আছে নাম, তার বাউন্ডারি থেকে শুরু করে যা যা আছে সেটা শিডিউল 1-এ লেখা আছে। তাহলে যদি আমার এইখানে চেঞ্জ হয় এই দুটোর একটাতে, তাহলে তো আবার এইখানে শিডিউলে গিয়েও চেঞ্জ করতে হবে। ওকে ক্লিয়ার? এবার বলছে শিডিউল 4-ও চেঞ্জ করতে হবে। তাহলে শিডিউল 4-এ কি আছে? সিট অ্যালোকেশন অফ রাজ্যসভা, তাই না? তার মানে কি কোন রাজ্য থেকে কটা সিট রাজ্যসভায় অ্যালোকেট আছে সেটা সুন্দর করে লেখা আছে। তখন যদি কোনো নতুন একটা রাজ্য তৈরি হয় বা রাজ্যের সীমানা কমে যায়, তখন কি সিট সংখ্যা একটু এদিক ওদিকে ওঠানামা করবে, বা নতুন রাজ্য হলে তাদের জন্য আলাদা করে বরাদ্দ করতে হবে, ঠিক আছে? তাহলে এই চেঞ্জেসের জন্য তাহলে আমার শিডিউল 4টাকে চেঞ্জ করতে হচ্ছে এবং শিডিউল 1টাকে চেঞ্জ করতে হচ্ছে। সেটাই বলছে আর্টিকেল নাম্বার 4, যে যখন আমরা আর্টিকেল নাম্বার 3 বা আর্টিকেল নাম্বার 2-তে কোনো চেঞ্জেস হবে, তখন অটোমেটিক্যালি আমাদের আর্টিকেল নাম্বার 1 শিডিউল 1 এবং শিডিউল 4-কেও চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? একদম। চলো নেক্সট। নেক্সট বলছে দ্য ক্যাবিনেট সিস্টেম অফ গভর্নমেন্ট ইজ বেসড অন দ্য মডেল অফ। বলছে ক্যাবিনেট সরকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোথা থেকে? বলছে ইউএসএ, ফ্রান্স, ইউকে, রাশিয়া। আমাদের যে মন্ত্রিসভা, ঠিক আছে, এই মন্ত্রিসভাকে একটা পার্টকে বলা হয় ক্যাবিনেট সিস্টেম বা ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার কাদের বলা হয়? অ্যাকচুয়ালি যে মিনিস্টারদের হাতে হাই তোমার পোর্টফোলিওগুলো থাকে, ঠিক আছে, যেমন ধরো ডিফেন্স, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, ওকে, রেল মিনিস্টার, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এই যে হেভি ওয়েট যে ইয়াগুলো থাকছে পোর্টফোলিওগুলো, ঠিক আছে, তাদেরকে পিএম, ঠিক আছে, পিএম এর সারাউন্ডিংয়ে তারা কাজ করে। ওকে,
পিএম এর সারাউন্ডিংয়ে তারা কাজ করে, তাদেরকেই বলা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, ক্যাবিনেট। ওকে, তাহলে এই ক্যাবিনেট মিনিস্টারের যে সিস্টেমটা, এটা কোত্থেকে আমরা নিয়েছি সেটাই বলছে। বলছে ইউএসএ, ফ্রান্স, ইউকে, রাশিয়া। জলদি জলদি বলো। ইউকে, একদম ইউকে ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা ইউকে থেকেই এই কনসেপ্টটা নিয়েছি। ওকে, ক্লিয়ার। আমরা যখন সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়েছি তখন আমরা কিন্তু এগুলো সুন্দর করে পড়েছি সবাই। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে হু অ্যাপয়েন্টস দ্য চিফ মিনিস্টার অফ এ স্টেট। বলছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? প্রেসিডেন্ট, গভর্নর, প্রাইম মিনিস্টার না চিফ জাস্টিস? কে করেন? গভর্নর, একদম। এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ওকে, আমরা কিন্তু কখনো কখনো ভুল করে প্রেসিডেন্ট করে দিই, এটা মাথায় রাখবে। এই খুব ইজি কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষার হলে গোলায়। ওকে, সো বি কেয়ারফুল। চলো নেক্সট কোশ্চেন। বলছে হু অ্যাপয়েন্টস দ্য চিফ, আচ্ছা বলছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, ভারতের সংবিধান হলো, ঠিক আছে, নাম্বার এ রিজিড, নাম্বার বি ফ্লেক্সিবল, অনলি রিটেন, পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। রিজিডের মানে হচ্ছে যেটাকে সহজে ভাঙা যায় না, খুব কঠিন। ওকে, আর ফ্লেক্সিবল মানে, ফ্লেক্সিবল মানে তোমরা জানোই যে খুব সহজেই যেটা ব্যান্ড হয়ে যায়, মানে নমনীয় একদম, মানে যেটাকে খুব সহজেই তোমার হচ্ছে ভেঙে ফেলা যায়। তো বলো এবার অ্যান্সার কি হবে? একদম। দেখো এখানে কি বলেছে যে পার্টলি রিজিড আর পার্টলি ফ্লেক্সিবল। এখানে রিজিডটাকে আমরা ওইভাবে দেখবো না, অ্যাকচুয়ালি বলেছে যে আমাদের ভারতের সংবিধানের, ঠিক আছে, কিছু কিছু এমন পোর্শন আছে যেগুলোকে খুব সহজে আমরা অ্যামেন্ড করতে পারি না, ঠিক আছে, তার মানে রিজিড, তার মানে সেই জায়গাগুলো খুব রিজিড। এবং কিছু কিছু জায়গা আছে ফ্লেক্সিবল, ঠিক আছে, মানে কিছু কিছু অংশ আছে সেগুলোকে আমরা সহজেই অ্যামেন্ড করতে পারি। যেমন একটু আগেই একটা আমরা এক্সাম্পল পড়েছিলাম যে ভাইস প্রেসিডেন্টকে কিভাবে অপসারণ করা হয়, ঠিক আছে। তাহলে ভাইস প্রেসিডেন্টকে অপসারণ করা কিন্তু রিজিড ব্যাপার, ঠিক আছে, তার মানে খুব কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার? আমরা বললাম ইফেক্টিভ স্ট্রেংথ দিয়ে পাস করাতে হবে আগে রাজ্যসভায়, তারপরে সিম্পল মেজরিটিতে পাস করাতে হবে তারপরে। ওকে, তাহলে এটা খুব চাপের ব্যাপার। ক্লিয়ার, বুঝতে পারলাম? তাহলে এই জন্য রিজিড। কিন্তু কিছু কিছু এমন একটা জায়গা আছে আবার সেগুলো খুবই ফ্লেক্সিবল, সেটা দেখা গেল সিম্পল মেজরিটিতে পাস হয়ে যাচ্ছে। এই কারণের জন্যই আমাদের ভারতের তোমার হচ্ছে কনস্টিটিউশনকে বলা হয় পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। ক্লিয়ার? কিন্তু আমরা যদি এর উল্টো দিকে দেখি, ইউএসএর যে কনস্টিটিউশন সেটা কিন্তু একদম কি ফুললি রিজিড, নট পার্টলি, একদম ফুললি রিজিড। কেননা আমেরিকান কনস্টিটিউশনে কিছু চেঞ্জ করা মানে বিরাট হ্যাপার ব্যাপার। ক্লিয়ার, বুঝতে পারলাম? তার মানে অ্যামেন্ড করা খুব চাপের ব্যাপার। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? নেক্সট, নেক্সট বলছে দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য ইউনিয়ন ইজ, ভারতের সংবিধান অনুযায়ী কেন্দ্রের রাষ্ট্রপ্রধান হলেন কে? বলছে ভারতের সংবিধান অনুযায়ী, এটা আমরা আগে একবার পড়েছি, ঠিক আছে, আগে একবার পড়েছি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস। প্রেসিডেন্ট, একদম। এর আগে আমরা একটা সেম এরকম কোশ্চেন পড়েছি, বাট একটু আলাদা ছিল কোশ্চেনটা, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? ঠিক আছে, নেক্সট। ওকে, বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন স্পিকার অফ দ্য লোকসভা। বলছে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিল? ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, মীরা কুমারী না সুষমা স্বরাজ? কে ছিল? বলো।
মীরা কুমারী ছিল ফার্স্ট ওমেন স্পিকার অফ লোকসভা। ক্লিয়ার? নেক্সট। একটু দাঁড়াও। স্যার নেক্সট হচ্ছে না। আচ্ছা, ও আচ্ছা, ওকে চলো, এটা লাস্ট কোশ্চেন ছিল, আমিও বুঝতে পারিনি। ওকে, আমি ভাবছি আরও কোশ্চেন আছে, এই জন্য আমি দেখো ক্লিক করে যাচ্ছি, কিন্তু হয়নি। যাই হোক, তো এটা তোমাদের লাস্ট কোশ্চেন, 50 কোশ্চেন ছিল। তো আশা করি সবাই কোশ্চেনগুলো খুব ভালো মতো করেছো এবং বুঝতে পেরেছো। ওকে, এরপরে আবার কন্টিনিউয়াস হবে এরকম তোমাদের ক্লাস, তো তোমরা কন্টিনিউয়াস পড়াশোনা করে যাও। ওকে, চলো।